নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু এডুলাইট। আপনারা দেখছেন ইন্ডিয়ান পলিটি ফ্রম এম লক্ষ্মীকান্ত ইন বেঙ্গলি। আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটি হচ্ছিল এবং আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 16 নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং অবশ্যই বন্ধুরা, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করুন, ভিডিওগুলিতে লাইক দিন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানান ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে। বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা তাহলে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 16 নিয়ে আলোচনা করব। আর্টিকেল 16 বলা আছে কি, মেন সাবজেক্টটা ইকুয়ালিটি অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা ইকুয়াল অপরচুনিটি হবে। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ সরকারি চাকুরির ক্ষেত্রে সমান সুযোগের কথা বলা হয়েছে আর্টিকেল 16-এ। স্টেটের আন্ডারে যে কোনো অফিসে, আমাদের স্টেট অর্থাৎ এখানে রাজ্য নয়, দেশের কথা বলা হচ্ছে, স্টেটের আন্ডারে যে কোনো অফিসে সমস্ত নাগরিককে এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে আর্টিকেল 16-তে কী বলা আছে, যে আমাদের রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের আন্ডারে যেসব সরকারি অফিস আছে সমস্ত সরকারি অফিসে সমস্ত নাগরিককে এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দিতে হবে। এখানে আমরা যদি 14, 15 এবং 16কে আমরা কম্বাইন করি, আমাদের প্রথমে 14তে কী বলা ছিল, 14তে বলা হয়েছিল যে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইন কর্তৃক সবাই সমানভাবে সুরক্ষিত হবে। 15 নম্বরে কী করা হলো, একটু স্পেসিফিক করে দেওয়া হলো, বলে দেওয়া হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান। 16 নম্বরে আবার কি বলা হচ্ছে, সব ক্ষেত্রে নয়, খালি চাকুরির ক্ষেত্রে বলা হচ্ছে কি কারো বিরুদ্ধে ডিসক্রিমিনেশন করা যাবে না, অর্থাৎ সবাই সমান, সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। এখানে 7টি গ্রাউন্ড আছে। 15 নম্বর আর্টিকেলে এরকম 5টি গ্রাউন্ড ছিল, রেস, কাস্ট, রিলিজিয়ান, প্লেস অফ বার্থ, সেক্স, এরকম যে 5টি গ্রাউন্ড ছিল। এখানে 7টি গ্রাউন্ড আছে। কী কী? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ বা রেসিডেন্ট। শুধুমাত্র এই গ্রাউন্ডগুলির উপর, এই 7টি গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন করা যাবে না। এখানেও সেম কথা আছে যে অনলি অন দিস গ্রাউন্ড, সাবজেক্টেড টু দিস গ্রাউন্ড, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ বা রেসিডেন্ট, শুধুমাত্র এই গ্রাউন্ডগুলির ওপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন করা যাবে না। অর্থাৎ বাকি কোনো গ্রাউন্ডের ওপর ডিপেন্ড করে ডিসক্রিমিনেশন করা যেতে পারে। এবং এখানেও 15 নম্বর আর্টিকেলের মতো ডিসক্রিমিনেশন কথাটা বলা আছে। ডিসক্রিমিনেশন অর্থাৎ ভালো অর্থে যদি করা যায় তবে সেটা হবে, যদি খারাপ অর্থে আমরা যদি ভেদাভেদি করি সেটাই ডিসক্রিমিনেশন। অর্থাৎ অ্যাডভার্সলি ডিস্টিংশন, যেটা খারাপভাবে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষকে পৃথক করা, সেটাকে ডিসক্রিমিনেশন বলে। এখানে যদি ভালোর জন্য, কোনো কিছু ভালোর জন্য কাউকে ফেভার করা হয় সেটা কিন্তু ডিসক্রিমিনেশন করা নয়। এবং সেই ধরনের ফেভার কিন্তু যেরকম 15 নম্বর আর্টিকেলে ওই গ্রাউন্ডগুলো থাকা সত্ত্বেও করা যেত, সেরকম এখানেও কিন্তু এই 7টি গ্রাউন্ড অর্থাৎ রিলিজিয়াস, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ বা রেসিডেন্ট, এই গ্রাউন্ডগুলো থাকা সত্ত্বেও ফেভার করা যাবে, ভালোর জন্য কাউকে ফেভার করা যাবে, ফেভারেবলি ডিস্টিংগুইশ করা যাবে, সেটা কিন্তু ডিসক্রিমিনেশন নয়। কিন্তু যদি আনফেভারেবলি ডিস্টিংগুইশ করা হয় অর্থাৎ ডিসক্রিমিনেশন করা হয়, সেটা কিন্তু প্রহিবিটেড এই 7টা গ্রাউন্ডে। এবং এই 7টি গ্রাউন্ড বাদ দিয়ে অন্য ক্ষেত্রে স্টেট কিন্তু করতে পারে। এবং কিসের ক্ষেত্রে এই ডিসক্রিমিনেশনটা, কিসের ক্ষেত্রে? আগেরটা যেরকম ছিল রেস্টুরেন্টে ঢোকা, শপে ঢোকা, বাথিং ঘাট ইউজ করা, এখানে কিন্তু অত কিছু নেই। এখানে জাস্ট একটি, এখানে আরও স্পেসিফিক করে দেওয়া আছে একদম একটি জিনিসের ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে। কোনো সরকারি অফিসে, এমন একটা অফিস যেটা স্টেটের আন্ডারে আছে, সেরকম কোনো অফিসে চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। এবং কোনো প্রার্থীকেই, চাকুরি জন্য আসা কোনো প্রার্থীকে ইনএলিজিবল বলা যাবে না।
তাহলে ডিসক্রিমিনেশন ব্যাপারটা কিন্তু এখানেও থাকছে, অ্যাকচুয়াল ডিসক্রিমিনেশন মিনিংটা এই গ্রাউন্ডগুলোর উপর ফেভারেবল ডিস্টিংগুইশ করা যাবে, কিন্তু যখনই আনফেভারেবল ডিস্টিংগুইশ করা হচ্ছে তখনই সেটাকে আমরা ডিসক্রিমিনেশন বলে ধরবো, এবং সেই ডিসক্রিমিনেশন করা যাবে না এই 7টা গ্রাউন্ডে। আর এই 7টা গ্রাউন্ড বাদ দিলে ফেভারেবল ডিস্টিংগুইশও করা যাবে, আনফেভারেবল ডিস্টিংগুইশও করা যাবে, অর্থাৎ ডিসক্রিমিনেশনও করা যাবে। এরপর আমরা চলে আসি এরপরের যেটা বলা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটির 3টি ব্যতিক্রম আছে। এই যে পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক বলতে এখানে জনতার কথা বলা হচ্ছে, এখানে পাবলিক মানে হচ্ছে সরকারি, পাবলিক এমপ্লয়মেন্ট যে সরকারি চাকুরি, এর ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটির যে কথা 16 নম্বর আর্টিকেলে বলা আছে তার 3টি ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রম কি, কোনো রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও লোকাল অথরিটি এর নির্দিষ্ট কোনো এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের জন্য রেসিডেন্টদের জন্য সংরক্ষণের ক্ষমতা পার্লামেন্টের আছে। দ্যাটস মিন পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার অন Parliament has the power to reserve certain এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট, কিছু নির্দিষ্ট এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রিজার্ভেশনের ক্ষমতা আছে। পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিজার্ভেশন টু মেক রিজার্ভেশন ইন সার্টেন এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য রেসিডেন্ট, অর্থাৎ সেই জায়গার বাসিন্দা যারা, রেসিডেন্ট যারা, তাদের জন্য কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বা কোনো লোকাল অথরিটির কোনো একটা পোস্ট, এরকম কিছু পোস্ট থাকতে পারে যে পোস্টগুলোর জন্য পার্লামেন্ট চাইলে সেই রাজ্য বা সেই কেন্দ্রশাসিত অঞ্চল বা সেই লোকাল অথরিটির যে জায়গাটি, নির্দিষ্ট অঞ্চলটি, সেইখানকার বাসিন্দাদের জন্য রিজার্ভেশন করতে পারেন। পাবলিক এমপ্লয়মেন্ট যেটাকে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাজ টু রেসিডেন্স, অর্থাৎ আবাস যারা ওখানকার যারা বাসিন্দা তাদেরকে রিক্রুটমেন্টের সুযোগ করে দেওয়া। এই যে এটা পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট এর ওপর যে পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট তো অনেক ধরনের হয়। রিক্রুটমেন্ট অফ রেসিডেন্টসদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1957 সালে এটা হয়েছিল, যা 1974 সালে এক্সপায়ার্ড হয়ে যায়। তাহলে 1957 থেকে 1974 সাল অবধি চলেছিল। মনে রাখবেন কীভাবে, 1957কে উল্টে দিলে হয় 75, 1 কমিয়ে দিলে 74। তাহলে 1957 থেকে 1974 সাল অবধি এটা চলেছিল, এক্সিস্ট করেছিল, তারপরে এক্সপায়ার্ড হয়ে যায়। এবং তাতে কিন্তু শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে এই ধরনের সুবিধা দেওয়া হয়েছিল। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজ্যে বা সেখানকার কোনো একটি লোকাল অথরিটির কোনো একটি পোস্ট যদি বেরোয়, তো সেখানকার রেসিডেন্টদের জন্য সংরক্ষণের ক্ষমতা পার্লামেন্টের ছিল, খালি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে। কোন অ্যাক্টে? 1957 সালের যে পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট হয়েছিল রিক্রুটমেন্ট অ্যাজ টু রেসিডেন্সের ক্ষেত্রে, সেটিতে, যা 1974 সাল অবধি এক্সিস্ট করেছিল। এবার 2 নম্বর ব্যতিক্রম, রাষ্ট্র কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষজন যাদের অ্যাডুকুয়েট রিপ্রেজেন্টেশন নেই তাদের কোনো পোস্টে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ প্রদান করতে পারবে। অ্যাডুকুয়েট রিপ্রেজেন্টেশন অর্থাৎ তাদের প্রতিনিধিত্ব যথেষ্ট পরিমাণে প্রতিনিধিত্ব নেই। প্রতিনিধিত্ব মিনস আমরা এমন একটা হয়তো চাকরি আছে বা একটা রাজ্যে, যেরকম ছত্তিশগড় এমন কিছু ডিস্ট্রিক্ট এখনও আছে যারা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট, এবং সেই জায়গার যারা মানুষজন বা সেই জায়গার যারা বাসিন্দা তারা ব্যাকওয়ার্ড ক্লাস, এডুকেশনালি সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস প্লাস ST/SC আছে। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এই গভর্নমেন্ট সার্ভিস বা সরকার যে চাকুরি, সেই চাকুরিতে কিন্তু বেশি পরিমাণে তারা আসেনি, অর্থাৎ তাদের রিপ্রেজেন্টেশন কিন্তু কম। অ্যাডুকেট রিপ্রেজেন্টেশন নেই, অ্যাডুকেট মিনস যথেষ্ট তাদের প্রতিনিধিত্ব নেই ওই সব চাকরিতে। তাই তাদের ভালো করার জন্য, তাদেরকে তুলে আনার জন্য, আপলিফমেন্ট করার জন্য সরকার কী করতে পারে, কোনো পোস্টে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তাদেরকে বিশেষ সংরক্ষণ প্রদান করতে পারে। 3 নম্বর, কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনের গভর্নিং বডি, একটা রিলিজিয়াস ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনটাই ধার্মিক ইনস্টিটিউশন,
সেখানকার গভর্নিং বডির মেম্বার যদি কোনো বিশেষ রিলিজিয়নের হয় তা ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে যে ডিসক্রিমিনেশন তার বাইরে থাকবে। অর্থাৎ এখানে বলা যেতেই পারতো যে ওই বিশেষ রিলিজিয়ন বা বিশেষ ধর্মের লোককে কেন গভর্নিং বডির মেম্বার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এটা তো ডিসক্রিমিনেশন করা হচ্ছে বাকি অন্য ধর্মের ক্ষেত্রে। যে ধর্মকে আমরা সুযোগ দিচ্ছি তাকে আমরা আপলিমেন্ট করছি এবং বাকি ধর্মকে ডিসক্রিমিনেট করা হচ্ছে। কিন্তু সেটা অন্য কোনো জায়গায় হলে সেটা হয়তো লাগু হতো, কিন্তু এটা রিলিজিয়াস ইনস্টিটিউশন, ধার্মিক একটা ইনস্টিটিউশন, এবং সেই ধার্মিক ইনস্টিটিউশনে যা গভর্নিং বডি হবে সেখানে সেই যে ধর্মের এটা ইনস্টিটিউশন সেই ধর্মেরই লোককে তারা গভর্নিং বডিতে রাখতে পারে গভর্নিং বডির মেম্বার হিসেবে। সেটা কিন্তু ডিসক্রিমিনেশনের আওতায় পড়বে না, তার বাইরে পড়বে এটা। এই গেল মোটামুটি 16 নম্বর আর্টিকেল। এবার 16 নম্বর আর্টিকেল নিয়ে কিছু ফ্যাক্ট আছে, যেরকম প্রথমেই আমরা জানবো কি মন্ডল কমিশন অ্যান্ড আফটারমাথ, অর্থাৎ মন্ডল কমিশন এবং তার পরবর্তী সময়ে কি হয়েছিল তা নিয়ে আমরা জানব। মন্ডল কমিশন অ্যান্ড আফটারমাথ। 1779 সালে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, 1779 সালে 1979 প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অর্থাৎ সেই সময় যিনি তদানীন্তন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তো এই মোরারজি দেশাই গভর্নমেন্ট কী করলো, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি করেন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি করেন। এবং এই ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন তৈরি করছেন কার নেতৃত্বে, বিপি মণ্ডলের নেতৃত্বে। এটাই হচ্ছে মণ্ডল কমিশন। এই কমিশনের কাজ কী ছিল, সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ডদের উন্নতি সাধন কিভাবে করা যায় সেই উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু এই কমিশনকে নিযুক্ত করা হয়েছিল। তাহলে ব্যাকওয়ার্ড এবং কী ধরনের ব্যাকওয়ার্ড, সোশ্যালি এবং এডুকেশনালি অর্থাৎ সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে যারা পিছিয়ে পড়া তাদের উন্নতি সাধন কিভাবে করা যায়, তাদের আপলিফমেন্ট কিভাবে করা যায়, সেই জন্য 1979 সালে মোরারজি দেশাই সরকার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন একটি তৈরি করছেন এবং তার প্রধান করা হচ্ছে বিপি মণ্ডলকে। তাই এই কমিশনটিকে মণ্ডল কমিশন বলে। আমরা 2 নম্বর যে ব্যতিক্রমটা দেখেছিলাম যে রাষ্ট্রে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষজন যাদের অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন নেই তাদের কোনো পোস্টে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ প্রদান করতে পারে আমাদের রাষ্ট্র। তো সেই ব্যাপারেই এই কমিশনটা তৈরি করা হচ্ছে। এখানে যেসব লোকেদের, যেসব ব্যাকওয়ার্ড ক্লাসদের অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন নেই সরকারি চাকরির ক্ষেত্রে তাদের কিভাবে আপলিমেন্ট করা যায় তার জন্যই মোরারজি দেশাই সরকার 1979 সালে বিপি মণ্ডল কমিশন তৈরি করলো। এবার ঠিক তার পরের বছর 1980 সালে এই কমিশন রিপোর্ট পেশ করে। এই কমিশন তাদের রিপোর্ট পেশ করছে ঠিক তার পরের বছর 79 সালে কমিশন গঠন হচ্ছে, 80 সালে রিপোর্ট পেশ করছে। এবং কি রিপোর্ট পেশ করে, যে দেশে প্রায় 3743টি কাস্ট আছে যারা সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড এবং এদের কিন্তু অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন নেই সরকারি চাকরিতে। তাহলে কি রিপোর্ট দেওয়া হলো যে 3743। যদিও কোনো পরীক্ষায় আসে না যে কটি কাস্ট ছিল, কিন্তু আমরা যদি মনে রাখার চেষ্টা করি, এদিকে 37, এদিকে 34, 3734, 74টা মাঝখানে আছে, দুদিকে দুটো 3 আছে। হ্যাঁ, বা এইভাবে আমরা রাখতে পারি সামনে 3 পিছনে 3, এবার 3 পিছন দিক থেকে 3 এর পর 4, তারপরে 3 আর 4কে যোগ করে দিলে হয় 7। এভাবে আপনারা মনে রাখতে পারেন, না মনে রাখলেও এটা কোনো অসুবিধা নেই। গল্পটা জেনে রাখা ভালো, তাই আমি এখানে সংখ্যাটা দিয়েছি যাতে ব্যাপারটা ক্লিয়ারভাবে মাথায় ঢোকে। 1980 সালে এই কমিশন রিপোর্ট পেশ করে যে দেশে প্রায় 3743টি কাস্ট আছে যারা সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড, এবং এদের জন্য মণ্ডল কমিশন 27% সংরক্ষণের প্রস্তাব দেয়। তাহলে এই যে 27% যে সংরক্ষণের প্রস্তাব এডুকেশনালি ব্যাকওয়ার্ড, এবং এটা কিন্তু ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য, যারা সেই সময় যাদেরকে সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড বলে গণ্য করে তারা কিন্তু এসটি এসসি নয়, ওবিসিদের ক্ষেত্রে বলা আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য 27% সংরক্ষণের প্রস্তাব দেয়। এটা কিন্তু চালু হয়নি এখনও, প্রস্তাব দিচ্ছে মণ্ডল কমিশন। এরপরে কি হচ্ছে, তার 10 বছর পর, তাহলে 79 সালে, আমি ক্রোনোলজিক্যালি আবার বলছি ব্যাপারটা, 79 সালে মণ্ডল কমিশন তৈরি হলো, 80 সালে সেই কমিশন তার রিপোর্ট পেশ করলো, এবার ঠিক তার 10 বছর পর 90 সালে ভিপি সিং গভর্নমেন্ট ওবিসিদের জন্য 27% রিজার্ভেশনের ব্যবস্থা করেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে।
তাহলে এই চালু হলো, এইবার এসে চালু হলো। তাহলে প্রথমে কমিশন, মণ্ডল কমিশন নিযুক্ত হলো, ঠিক তার পরের বছর, এই কথাটা মনে রাখতে হবে, ঠিক তার পরের বছর 80-তে তারা রিপোর্ট পেশ করলো। তার 10 বছর পরে, গ্যাপিংগুলো মনে রাখলে কিন্তু মনে থাকবে খুব ভালো হবে, তার 10 বছর পর 90 সালে এসে ভিপি সিং গভর্নমেন্ট ওবিসিদের জন্য 27% রিজার্ভেশনের ব্যবস্থা করেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। এরপর পরের বছর কি হচ্ছে, 1991 সালে, আমরা 1991 সালটা খুব ভালোভাবে জানি। নরসিমহা রাওয়ের গভর্নমেন্ট এবং নতুন বাণিজ্য নীতি ঢুকেছিল এই সময় ভারতে। তো 1991 সালে আবার নরসিমহা রাও গভর্নমেন্ট দুটি পরিবর্তন আনেন। কি দুটি পরিবর্তন আনেন? প্রেফারেন্স টু দ্য পুয়ারার সেকশন অ্যামং দ্য ওবিসি। তারা বলে যে ওবিসির মধ্যে প্রথমে যেটা ছিল কি 27% সংরক্ষণ সমস্ত ওবিসিদের জন্য, কিন্তু 1991 সালে যে ইয়েটা আসে, প্রভিশনটা, সেখানে এরা এই চেঞ্জটা আনছে যে প্রেফারেন্স টু দ্য পুয়ারার সেকশন অ্যামং দ্য ওবিসি, অর্থাৎ ওবিসিদের মধ্যেও যারা আরও বেশি পুয়ারার সেকশন তাদের জন্য 27% কোটা। অর্থাৎ তার মানে এখানে কি বলা হচ্ছে, অ্যাডপশন অফ দ্য ইকোনমিক ক্রাইটেরিয়া ইন গ্র্যান্টিং রিজার্ভেশন, অর্থাৎ রিজার্ভেশন দেওয়ার ক্ষেত্রে একটা ইকোনমিক ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হলো, সবাইকে দেওয়া হবে না, ওবিসিদের তুল্যমূল্য হবে, ওবিসিদের রিপ্রেজেন্টেশন কম, অ্যাডুকেট রিপ্রেজেন্টেশন কম, কিন্তু এমন কিছু ওবিসি আছেন যারা কিন্তু সরকারি চাকরি করেন এবং খুব ভালো পোস্টে চাকরি করেন, তাদেরকে দেওয়া হবে না। যারা পুয়ারার সেকশন, ওবিসিদের মধ্যেও যারা পুয়ারার সেকশন, তাদের জন্য 27% কোটাটা দেওয়া হবে। অর্থাৎ এই ব্যাপারটা অ্যাডপশন করা হয় সরকার দ্বারা যে রিজার্ভেশন গ্র্যান্টিংয়ের ক্ষেত্রে ইকোনমিক ক্রাইটেরিয়ার উপর প্রাধান্য দেওয়া হবে। এটি গেল 1 নম্বর চেঞ্জ। 2 নম্বর চেঞ্জ কি আনা হয়, যে রিজার্ভেশন অফ অ্যানাদার 10% অফ জব ফর পুয়ারার সেকশন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড অফ হায়ার কাস্ট হু আর নট কভার্ড বাই এনি এক্সিস্টিং স্কিম অফ রিজার্ভেশন। অর্থাৎ এখানে খুব পরিষ্কারভাবে বলতে গেলে হায়ার কাস্ট অর্থাৎ উচ্চ বর্ণের এমন কিছু ব্যক্তি আছেন যারা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পান না, কোনো রকমই সুযোগ সুবিধা পান না, এবং সবথেকে মজার ব্যাপার, তারা হয়তো অনেকটাই গরিব, কিন্তু যেহেতু তারা উচ্চ বর্ণের, তারা এসটি এসসি বা ওবিসির মধ্যে পড়ছে না, তারা কিছুই পান না। তাদের ক্ষেত্রে 10% জবে তাদের জন্য 10% সংরক্ষণ করা হয়, যেটা আমরা খুব আলোচিত বিষয় আমরা শুনেছি। বর্তমানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেটা করেছে, এটা কিন্তু আগে হয়েছিল, এই নয় এই বিজেপি সরকার এসে করে প্রথম এটা করলো, বা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এটা প্রথম করলো, এটা কিন্তু আগে হয়েছিল প্রস্তাবটা, অনেক আগে। নরসিমহা রাও 1991 সালে নরসিমহা রাও গভর্নমেন্ট কিন্তু এই প্রস্তাবটা প্রথম দিচ্ছিল। এরপরে কি হচ্ছে, 1992 সালে, তাহলে 91 সালে প্রস্তাবটা, এই দুটো চেঞ্জের প্রস্তাব দেওয়া হলো। এরপর 92 সালে কি হচ্ছে, 92 সালের ইন্দিরা সাইনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, বা এটা আরও খুব ফেমাস হয়েছে মণ্ডল কেস নামে, দুটোই কিন্তু পরীক্ষায় আসতে পারে বিশেষ মেনে, যে এই কেসটিতে উমুক ডিসিশনটি কোন কেসে নেওয়া হয়েছে। এই ধরনের কেস নিয়ে অনেক কোশ্চেন আসে এবং অনেক সময় রিকোয়েস্ট আসছে যে কেস নিয়ে আলাদা করে সমস্ত কেসগুলো এক জায়গায় করে একটা ভিডিও করতে, কিন্তু আমার তাতে মনে হয় কেসগুলো খুব একটা ভালো করে মনে থাকবে না। কেসগুলোর আহমিয়তটা তখনই বোঝা যাবে যখন আমরা সেটাকে আমরা একটা গল্পের মতো পড়ছি, সেখানে যখন কেসগুলোর ইম্পর্টেন্সিগুলো আমরা বুঝবো বা বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের কেসগুলো খুব ভালোভাবে মনে থাকবে। তাহলে মণ্ডল কমিশনের হিস্ট্রিটা আমরা কিন্তু দেখলাম। 79 সালে মণ্ডল কমিশন তৈরি হচ্ছে, 80 সালে সেই মণ্ডল কমিশন তার রিপোর্ট পেশ করছে এবং 27% সংরক্ষণের কথা বলছে। 90 সালে এসে করে ভিপি সিং গভর্নমেন্ট সেই 27% সংরক্ষণটা সৃষ্টি করলো। 91 সালে আবার নরসিমহা রাও গভর্নমেন্ট কি বলছে, যে 27% রিজার্ভেশন দেওয়া হোক, কিন্তু সমস্ত ওবিসিদেরকে নয়, প্রেফারেন্স দেওয়া হবে কাদেরকে, পুয়ারার ফ্রম ওবিসিদের মধ্যে যারা বেশি পুয়ার তাদেরকে, এবং বললো যে 10% সংরক্ষণ দেওয়া হবে উচ্চ জাতির যারা সুযোগ কিছু পান না, কিন্তু জাতি উঁচু হাই কাস্ট তারা পাবেন। ঠিক তার পরের বছর 92 সালে কেসটা হলো ইন্দিরা সাইনি কেস, ইন্দিরা সাইনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, বা মণ্ডল কেসও বলা হয়। দুটো দিয়ে কোশ্চেন আসতে পারে। এখানে কি বলা হলো, যে এর দ্বারা হায়ার কাস্টের যে 10% রিজার্ভেশনের কথা বলা হয়েছিল,
তাকে বাতিল করে দেওয়া হলো এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাকে বাতিল করলো। তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 10% রিজার্ভেশনের যে চেঞ্জটা বা যে প্রভিশনটা নরসিংহা রাও সরকার আনতে চেয়েছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেল। এবং 27%-এর যে ওবিসি রিজার্ভেশন ছিল তার কিছু নির্দিষ্ট শর্ত ঠিক করে দেয়, যেটা এই চেঞ্জটা কিন্তু নরসিংহা রাও গভর্নমেন্ট চেয়েছিল যে কিছু একটা ইকোনমিক ক্রাইটেরিয়া করে দেওয়া হোক, যাতে সবথেকে বেশি গরিব যারা ওবিসির মধ্যে যারা খুব বেশি গরিব তারাই যেন সাহায্যটা পায়। এখানে ইকোনমিক ক্রাইটেরিয়া ছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়, কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়। সেই নিয়মের মধ্যে যারা পড়বে তারা ক্রিমিলিয়ার, তারা কিন্তু অর্থাৎ তারা ভালো অবস্থায় আছে, তারা কিন্তু রিজার্ভেশন আওতার বাইরে থাকবে, এবং যারা ক্রিমিলিয়ার নয় তারা সুযোগ সুবিধা পাবে। তাহলে 27% এর যে ওবিসি রিজার্ভেশন ছিল তার কিছু নির্দিষ্ট শর্ত ঠিক করে দেওয়া হলো এই কেসটাতে। তাহলে দুটো জিনিস হলো, যে চেঞ্জ দুটো আনতে চেয়েছিল সেই চেঞ্জ দুটোর ওপরেই কাজ করা হলো এই কেসটাতে। প্রথম চেঞ্জটা বাতিল করে দেওয়া হলো, দ্বিতীয় চেঞ্জটা আরও প্রমিনেন্ট করা হলো। দ্য অ্যাডভান্স সেকশন ওবিসি অর্থাৎ যারা ক্রিমি লেয়ার তারা সংরক্ষণের আওতার বাইরে থাকবেন। চাকরিতে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে শুধু রিজার্ভেশন থাকবে, এটা ভালো কথা। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ চাকরি পাওয়ার ক্ষেত্রেই খালি রিজার্ভেশনটা থাকবে, পাওয়ার পরে প্রমোশন পাওয়ার জন্য কিন্তু রিজার্ভেশন থাকবে না। এবং প্রমোশনের ক্ষেত্রে চাকরিতে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেই শুধু রিজার্ভেশন থাকবে, প্রমোশনের ক্ষেত্রে কোনো রিজার্ভেশন থাকবে না। এবং প্রমোশনের ক্ষেত্রে যে এক্সিস্টিং রিজার্ভেশন ছিল তা শুধুমাত্র পরবর্তী 5 বছর অর্থাৎ আপ টু 1997 পর্যন্ত থাকবে। এটা একটু বোঝার আছে যে এখন তো নিয়ম করা হলো যে চাকরিতে খালি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রিজার্ভেশন থাকবে, প্রমোশনের ক্ষেত্রে থাকবে না। কিন্তু এর আগে যে চাকরিগুলোতে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন ছিল সেগুলো কী হবে? সেগুলো তো হঠাৎ করে তুলে দিলে কিছু মানুষ আছে যারা প্রমোশন পেতো হয়তো ওই বেসিসে, তাদেরটা হঠাৎ বন্ধ হয়ে যাবে, তাই জন্য সেটা হঠাৎ করে তুলে দেওয়া হলো না। ওই সেক্টরগুলোতে পরবর্তী 5 বছরের জন্য ওটা রেখে দেওয়া হলো, কিন্তু 5 বছরের পর থেকে কিন্তু সমস্ত জায়গা থেকে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশনটা উঠে যাবে। ঠিক, এরপর চলে আসি আমরা পরবর্তী যে ক্রাইটেরিয়া, কিছু এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ছাড়া রিজার্ভেশন যেন 50% পেরিয়ে না যায়। রিজার্ভেশনটা যেন কোনোভাবেই 50% পেরিয়ে না যায়। কিছু এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, কিছু সেরকম হঠাৎ কিছু একটা দরকার হলো যাতে করতেই হবে, সেরকম কিছু একটা ব্যাপার যেটা বিবেচনা করে দেখা হবে, নেগোশিয়েবল, সেটা তা বাদ দিয়ে কিন্তু রিজার্ভেশন যেন কোনোভাবেই 50% পেরিয়ে না যায়। ক্যারি ফরওয়ার্ড রুলটা কীরকম? অর্থাৎ ব্যাকলগ, অর্থাৎ আগে হয়তো এই বছর ডব্লিউবিসিএসে পোস্ট বেরোলো এবং তার মধ্যে 27% ওবিসিদের জন্য রাখা হলো। এবার দেখা হলো সে 27%-এর মধ্যে মাত্র 7% সিটে লোক চাকরি পেলো, বাকি 20% কিন্তু ফাঁকায় থেকে গেলো। তাহলে সেই 20% কী হবে? সেই সিটগুলো কী হবে? সেই সিটগুলো পরের বছর যখন আবার অ্যাড বেরোবে তখন সেই সিটগুলোকে এই পরের বারে তো আবার 27% দেওয়া হবে, তার সঙ্গে আগেরগুলোকে জুড়ে দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে ব্যাকলগ। এটা করা যাবে বলা হলো, কিন্তু এমন যেন না হয় এটা করতে গিয়ে 50% যেন পেরিয়ে না যায়, অর্থাৎ মোট যে সংরক্ষণটা সেটা যেন 50% পেরিয়ে না যায়। যখনই দেখা যাচ্ছে যে 50% পেরিয়ে যাচ্ছে ওইগুলো যোগ করতে গিয়ে, আগের পোস্টগুলো ব্যাকলগ করতে গিয়ে, তখন কি করা হবে? তখন কিছুটা কার্টাইল করা হবে পোস্ট, যাতে 50%-এর মধ্যেই সীমাবদ্ধ রাখা যায়। এই ক্রাইটেরিয়াটি দেওয়া হয়েছিল, এই শর্তটি দেওয়া হয়েছিল 1992-এর মণ্ডল সাইনি কেসে। এরপরে কি বলা হচ্ছে যে যেটা পয়েন্ট একটি পার্মানেন্ট স্ট্যাটুইটারি বডি প্রতিষ্ঠার কথা বলা হয়। একটা সাংবিধানিক মানে একটা বিধিবদ্ধ একটা বডি তৈরির কথা বলা হয়, যারা রিজার্ভেশনের ব্যাপারে যে কোনো অভিযোগ পরীক্ষা করে দেখবেন। এই রিজার্ভেশন সংক্রান্ত কোনো রকম দুর্নীতি বা কারো কোনো অভিযোগ যদি থাকে তারা এটা পরীক্ষা করে দেখবেন, বা কে রিজার্ভেশন পাওয়ার যোগ্য কে যোগ্য নয় এই ব্যাপারটা পুরোটাই পরীক্ষা করে দেখবেন কারা? এই স্ট্যাটুইটারি একটি বডি প্রতিষ্ঠার কথা বলা হয়, যারা এই কাজটা দেখবে। এই ক্রাইটেরিয়াগুলি যেটা ইন্দিরা সায়নি কেস, সেই ইন্দিরা সায়নি কেসে কিন্তু ইন্দিরা সায়নি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কেস বা মণ্ডল কেস, সেই কেসে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলি দেওয়া হয়েছিল। এরপর ইম্পর্ট্যান্ট দুটো ফ্যাক্ট বলে রাখি যে রামনন্দন কমিটি
হোয়াট ইজ রামনন্দন কমিটি? রামনন্দন কমিটি 1993 সালে প্রতিষ্ঠিত হয় ওবিসিদের মধ্যে কারা ক্রিমি লেয়ার তা ঠিক করার জন্য। ওবিসিদের মধ্যে কারা ক্রিমি লেয়ার সেইটা ঠিক করার জন্য রামনন্দন কমিটি 1993 সালে প্রতিষ্ঠা হয়। আমাদের যেটা 2008 সালে সুপ্রিম কোর্ট ওবিসিদের জন্য 27% সংরক্ষণ চালু রাখে, কিন্তু ক্রিমিলিয়ারদের এই সংরক্ষণের বাইরে রাখার নির্দেশ দেন। 2008 সালে ওবিসিদের জন্য 27% সংরক্ষণ চালু রাখে, কিন্তু ক্রিমিলিয়ারদের সংরক্ষণের বাইরে রাখেন। আবার এখানে বলা হচ্ছে যে 1993 সালে প্রতিষ্ঠিত ওবিসিদের মধ্যে কারা ক্রিমিলিয়ার তা ঠিক করার জন্য। এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আগের যে প্রভিশনটা বলা হচ্ছে যে 2008 সালে সুপ্রিম কোর্ট ওবিসিদের 27% সংরক্ষণ চালু রাখে, এটা কিসের ক্ষেত্রে? এটা মনে করে দেখুন যে আগের যে আমাদের আর্টিকেলটা হয়েছিল 15 নম্বর আর্টিকেল, তাতে আমি বলেছিলাম যে আইআইটি এবং আইআইএম সহ সেন্ট্রাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে তাতে ভর্তির ক্ষেত্রে যে 27% সংরক্ষণ, সেই ক্ষেত্রে যে ক্রিমিলিয়ার যারা হবে তারা ওই সংরক্ষণের বাইরে থাকবে। এইটা 2008 সালে চালু হয়েছিল আইআইটি এবং আইআইএম সহ সেন্ট্রাল হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলোতে ভর্তির ক্ষেত্রে, অর্থাৎ এটা ছিল স্টুডেন্টদের ক্ষেত্রে। আর এটা কিন্তু চলে আসছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এটা আসছে চাকরি পাওয়ার ক্ষেত্রে এই 27% ওবিসিদের জন্য চালু হচ্ছে 1992 সালে। ইন্দিরা সাহানি যে কেস হচ্ছে, ইন্দিরা সাহানি কেসের মাধ্যমে কিছু ক্রাইটেরিয়া বা কিছু শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ক্রিমিলিয়ারদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা, ন্যাশনাল কমিটি ফর ব্যাকওয়ার্ড ক্লাস 1993 সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল কমিটি ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এটি তৈরি হচ্ছে কবে? 1993 সালে। এই ছিল আজকের লাস্ট পয়েন্ট। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।